এরই মাঝে কেটে গেছে বেশ কয়েকটা দিন। ড্রয়িং রুমে সবাই গোল হয়ে বসে আছে। সবার মুখে আজ চিন্তার ছাপ স্পষ্ট। এর মধ্যে সবচেয়ে বেশি টেনশন হয়তো আমিই করছি। একভাবে পায়চারি করছি আর দাঁত দিয়ে নখ কাটছি। এটা আমার জন্মগত অভ্যেস বলা চলে। বলা বাহুল্য, আমি যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করি তখন এমনটাই করে থাকি আমি। আর এই দুশ্চিন্তার কারণও রয়েছে বটে। আজ সেই কাঙ্ক্ষিত দিনটা, আমার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন আজ। সোফায় পায়ের উপর পা তুলে মোবাইল হাতে নিয়ে অধীর আগ্রহে বসে আছে আদৃশ ভাইয়া, আর তাকে ঘিরেই বসে আছে সবাই। আদৃশ ভাইয়া অবশ্য এর মাঝে এসে আমায় আশ্বাস দিয়ে গেছে, তবুও ফলাফল না জানা অবধি কিছুতেই আমার স্বস্তি মিলছে না। টেনশনে আমি গত রাতে ঠিকমতো ঘুমোতেও পারিনি, খেতেও পারিনি। আমার বন্ধুমহল গত রাত হতে এই অবধি কয়েক দফা ফোন দিয়ে খোঁজ খবর নিয়ে বিন্দু মাত্র কার্পণ্য করেনি, অথচ সারা বছর তাদের পাত্তা মেলা ভার। পায়চারি করতে করতে হুট করেই রিশতার মাথার সাথে জোরে একটা ধাক্কা লাগে আমার। মাথায় হাত দিয়ে ডলতে ডলতে আমি বিরক্তিতে কপাল কিঞ্চিত ভাঁজ ফেলে বলে উঠলাম, দেখে শুনে চলতে পারিস না? এমনিতেই টেনশনে মরে যাচ্ছি, তার উপর আবার ষাঁড়ের মতো এসে ধাক্কা মারলি। রিশতা অনুনয়ের সুরে বলল, সরি বনু। আচ্ছা, আমার মাথার সাথে তোর মাথায় আরেকবার ধাক্কা দি, নয়তো কিন্তু শিং গজাবে। আমি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে বললাম, সায়েন্সের স্টুডেন্ট হয়ে এইসব কুসংস্কারে বিশ্বাসী নই আমি। ঠোঁট বাঁকিয়ে রিশতা বলে বসলো, আজ আর্টসের স্টুডেন্ট বলিয়ে তুই এভাবে অপমান করলি আমায়? আমি আর কথা না বাড়িয়ে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইলাম। এখন ঝগড়া করার সময় নেই, ঝগড়া পরেও করা যাবে, কিন্তু এদিকে যে টেনশনে আমার হাত পা বরফ হয়ে আসছে। মেহেরুন, আদৃশ ভাইয়ার ডাকে ফিরে চাইলাম সেই দিক পানে। তার মুখশ্রীতে আধার নেমে এসেছে কেমন। তার এহেনা হাব ভাব দেখে আমার বুক ধুক পুক করতে শুরু করে। নেত্রের কোণে অশ্রুর কণার ঠাঁই মিলেছে ইতিমধ্যে। ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলো আদৃশ ভাইয়া। থমথমে আওয়াজ এসে বলল, তোকে নিয়ে অনেক বেশি আশা ছিল আমাদের, কিন্তু তুই এটা কিভাবে করতে পারলি মেহু? আদৃশ ভাইয়ার এমন কথায় আমার চোখে আবারও অশ্রুধারা এসে ভিড় জমায়। আমার সবগুলো পরীক্ষা তো মোটামুটি ভালোই হয়েছিল, তবে তবে কি আশানুরূপ ফলাফল হয়নি আমার? এই জন্যই কি আদৃশ ভাইয়ার কণ্ঠস্বর এমন শোনাচ্ছে? আলতো হাতে আমার চোখের জল মুছিয়ে দিয়ে ঠোঁট চেপে মৃদু স্বরে বলে উঠল সে, এখন আর কেঁদে কি লাভ? যা হওয়ার তা তো হয়েই গেছে। এই কথা শুনে আমি এবার সত্যি সত্যি কেঁদে ফেললাম। আমার এতদিনের পরিশ্রম, আশা, ভরসা সব কি তবে ধূলিসাৎ হয়ে গেল? আদৃশ ভাইয়া আমার এহেন অবস্থা দেখে আচমকাই হো হো করে হেসে উঠল। আমি কান্না থামিয়ে হাঁ হয়ে চেয়ে রইলাম তার পানে। অন্যান্যদের মুখ চেপে হাসতে দেখে আপনা আপনি ভ্রুযুগল কিঞ্চিত ভাঁজ চলে এলো আমার। হাসতে হাসতে সে বলল, ইউ আর রিয়েলি ফুলিশ মেহু, ইউ আর রিয়েলি ফুলিশ। আরে বোকা মেয়ে, এভাবে কি কেউ কাঁদে? কান্না থামা বলছি, তোর কান্না সহ্য হয় না আমার। আমি ভীষণ অবাকই হলাম আদৃশ ভাইয়ার এমন আচরণে। আমায় আরো এক দফা অবাক করে দিয়ে সে এবার আমার দুই গালে দু হাত রেখে বেশ উচ্ছ্বাসের সহিত চিৎকার করে বলে ওঠে, কংগ্রাচুলেশনস মিস মেহেরুন ইবনাত খান, ইউ গট জিপিএ 5 ইন ইউর এসএসসি এক্সামিনেশন। আর ইউ হ্যাপি নাও? এক মুহূর্তের জন্য আমার পুরো পৃথিবী যেন থমকে যায়। আমি নিজের কর্ণকুহরে বিশ্বাস করতে পারছিলাম না। এই বাক্যগুলো যে ঠিক কতটা মধুর তা বলে বোঝানো মুশকিল। আমার মনের মাঝে আনন্দের ফোয়ারা বয়ে যায়। আদৃশ ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে অনুনয়ের সুরে বলল, প্রথমে একটু অভিনয় করার জন্য সরি। আমি অ্যাকচুয়ালি তোর এক্সপ্রেশনটা দেখতে চাইছিলাম। ইটস জাস্ট ফান, ডোন্ট টেক ইট সিরিয়াসলি লিটল বেবি। আমি এবার রেগে গেলাম কিছুটা। লোকটা সব সময় আমার অনুভূতি নিয়ে ঠাট্টা মশকরা করে। মনটা চায় তুলে একটা আছাড় দিতে, তো আফসোস, এর মতো একটা আস্ত গন্ডারকে তুলতেই তো আমার খবর হয়ে যাবে। অনেক হয়েছে, আর না। নিজের রাগকে সংবরণ করতে না পেরে তাই আমার ধারালো নখের খামচি বসিয়ে দিলাম আদৃশ ভাইয়ার হাতে। আদৃশ ভাইয়া উহ করে মৃদু চিৎকার করে ওঠে। সরু চোখে আমার পানে চেয়ে রইল খানিকক্ষণ, এরপর গম্ভীর স্বরে বলে ওঠে, এটা কি হলো মেহেরুন? ওয়েট, এর শোধ আমি নিবই, তখন সামলাতে পারবি তো? প্রথম কথাটুকু গম্ভীর স্বরে বলেও শেষোক্ত কথাটি বাঁকা হেসে মিনমিনিয়ে বলল সে। ওনার কথায় কোনো পাত্তা না দিয়ে দাঁত কেলিয়ে হাসলাম শুধু।
ইতিমধ্যে আমার মা বাবা মামুনি এসে জড়িয়ে ধরেছে আমায়। তাদের চোখে অশ্রুকণারা চিকচিক করছে। এই অশ্রু দুঃখের নয়, আনন্দের, তাদের মেয়ের সাফল্যের আনন্দ। প্রতিটা মা বাবাই তার সন্তানের জন্য অক্লান্ত পরিশ্রম করে। সন্তানের পেছনে তারা যে কষ্টটা করে আজকের দিনের এই ভালো রেজাল্টটা সত্যি তারা ডিজার্ভ করে। আমি আমার মা বাবার মামুনিকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আদৃশের চোখে মুখেও আজ প্রশান্তির ছাপ। তার মেহু সফলতার এক ধাপ এগিয়ে গিয়েছে যে সে চায় তার মেহু তার থেকেও বড় কিছু হোক। আলবি ভাইয়া আমাদের মা দিকে এগিয়ে এসে আমায় জড়িয়ে নিল নিজের বুকে। এরপর বেশ ভাব নিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, দেখতে হবে না কার্বন, রেজাল্ট তো ভালো হবেই হবে, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলবি ভাইয়ার সাথে সাথে সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। রিশতা আর অরণির চোখে মুখেও আজ খুশির ঝিলিক। আমার এমন রেজাল্টে তারা বেজায় খুশি। তবে এত খুশির মাঝে নিজেদের রেজাল্টটা দেখতেই বেমালুম ভুলে গিয়েছিল ওরা। আমি ওদের মনে করিয়ে দিয়ে বললাম, এই তোরাও তো আমার সাথে পরীক্ষা দিয়েছিলি, তোদের রেজাল্ট কই? আমায় নিয়ে মাতামাতি করতে গিয়ে ওদের কথাই বেমালুম ভুলে গিয়েছিল সবাই। আমার কথায় টনক নড়ে ওদের। আলবি ভাইয়া দ্রুত গিয়ে ফোনটা হাতে নিয়ে রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট চেক করলো। রিশতা সিজিপিএ 4.38 পেয়েছে। এতেই ও খুশিতে লাফালাফি শুরু করে দিয়েছে, কেননা ওকে কিছুতেই ধরে বেঁধেও পড়ানো যেত না, পড়তে বসতেওই না ও। সবাই ভেবেছিল ও হয়তো পরীক্ষায় ফেল করে বসবে, কিন্তু সেখানে পরীক্ষার আগে আগে পড়ে এই রেজাল্ট, বিশাল ব্যাপার ওর কাছে এটা। আমরাও সবাই খুশি হলাম এতে। অরণিও আমার মতো বিজ্ঞান বিভাগের ছাত্রী, তবে একটুর জন্য A+ মিস করেছে। ওর জিপিএ এসেছে 4.94। এটা দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়ে অরণি। আমরা সবাই মিলে ওকে সামলে নিলাম। আদৃশ ভাইয়া অরণিকে সান্ত্বনা দিয়ে বলল, সামান্য রেজাল্ট কখনো কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। অরণি, তুই কাঁদিস না, ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে তোর জন্য ভালো কিছুই ওয়েট করছে। আদৃশ ভাইয়ার সাথে সহমত পোষণ করে আলবি ভাইয়া বলে উঠল, আমায় দেখ, আমি জিপিএ 4.68 পেয়েছিলাম, মানে তোর থেকেও কম ছিল আমার জিপিএ। তাই বলে কি আমি খারাপ ছাত্র? তোর একটুর জন্য প্লাস হয়নি তো কি হয়েছে? এতে কি তুই খারাপ ছাত্র হয়ে গিয়েছিস? না, মোটেও না। তুই তোর নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছিস। এই প্রচেষ্টা চালিয়ে যা, ইনশাল্লাহ তোর জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। রেজাল্ট যাই হোক না কেন, কোনোদিন শেষ তুই থাকবে ওরু বোকা মেয়ের মতো। একদম কাঁদবি না তুই, ভালো করে পড়াশোনা কর, আমরা তোর পাশেই আছি বোন। এতে অরণির কান্নার আওয়াজ পূর্বের তুলনায় কিছুটা কমে আসে, কিন্তু তবুও এক নাগারে কেঁদেই চলেছে ও। অরণির এমন পরিস্থিতি দেখে ওকে বুকে জড়িয়ে নিলাম আমি। অরণি আমায় জড়িয়ে ধরে আবারও হু হু করে কেঁদে ওঠে। ওকে অনেকভাবে সান্ত্বনা দিয়ে অবশেষে শান্ত করা গেল। এদিকে বাবার চাচু গিয়েছে মিষ্টির দোকানে, সঙ্গে আতিশ ভাইয়া আর আলবি ভাইয়াও গিয়েছে। আজ তো এমনিতেও মিষ্টির দোকানে মিষ্টির দাম চড়া থাকবে। আমি আমার ফোনটা হাতে নিয়ে আহিরকে ফোন দিলাম। আমি সুস্থ হওয়ার পরপরই ছেলেটা ফিরে গিয়েছিল নিজ বাড়িতে। আদৃশ ভাইয়া সেদিনকার আচরণেও হয়তো কষ্ট পেয়েছিল। পরবর্তীতে ওদের দুজনকে একসাথে করে ভুল বোঝাবুঝি ভেঙেছিলাম আমি। আদৃশ ভাইয়া নিজের ভুল বুঝতে পারে, তবে মুখে তা প্রকাশ করেনি আর। এরপর থেকে আহিরের সাথে আবার স্বাভাবিক আচরণ করতে শুরু করে সে। আহিরও বড্ড মিশুক প্রকৃতির, তাই সেও আর মনে রাখেনি সেই সব। ফোনের অপর প্রান্ত হতে বেশ উচ্ছ্বাসের সহিত একেবারে গদগদ হয়ে আহির বলে উঠল, মেহবুরি, আমি তো গোল্ডেন পেয়েছি, তোর কি খবর? ভাই আমিও গোল্ডেন A+ পেয়েছি। এতে ভীষণ খুশি হয় আহির। আহিরও আমার মতে বিজ্ঞানের ছাত্র, যথেষ্ট মেধাবী ছেলে সে। তবে এত পড়ার চাপ ওর ভালো লাগে না, বিধায় ইন্টারে সে আর্টস নিবে বলে সিদ্ধান্ত নিয়েছে। বিকেলের দিকে মিষ্টি নিয়ে আসছি তোদের বাসায়, সবাই মিলে চাম্পেস আড্ডা দেওয়া হবে তাহলে। আহিরের কথায় আমি হেসে ফেললাম। ওর সাথে আরো কিছুক্ষণ টুকটাক কথা বলে ফোনটা রেখে দিলাম আমি। ইতিমধ্যেই আমার বন্ধু মহলের ফোন আসতে শুরু করে দিয়েছে। আমিও সবার সাথে হাসি মুখে কথা বলে ফোনটা রাখলাম। আজ আমার মনটা ভীষণ খুশিতে ভরে উঠেছে। যদিও অরণির জন্য খারাপ লাগছে ভীষণ, মেয়েটা আমার চাইতেও বেশি পরিশ্রম করেছে, তবুও তার এমন ফলাফল দেখে সে বিষণ্ণ হয়ে পড়েছে ভীষণ। সবার সান্ত্বনাতে অবশ্য কিছুটা স্বাভাবিক হয়েছে সে। এরই মাঝে একেবারে যেন পুরো মিষ্টির দোকান নিয়ে হাজির হয়েছে বাবা আর চাচুরা।
আমাদের জন্য কিছু মিষ্টির প্যাকেট রেখে বাকিগুলো নিয়ে তারা বেরিয়ে পড়েন আত্মীয় স্বজনদের বাড়ির উদ্দেশ্যে। আর এদিকে মা মামুনি ব্যস্ত হয়ে পড়েন খানদানি আয়োজনে। মা আমার আজ ভীষণ খুশি, এক ফাঁকে এসে আমায় আদর করে বলে গেলেন, এমনি এমনি তোর উপর রাগ করতাম রে মা। দেখ আজকের এই দিনটাতে আমরা সবাই কতটা খুশি হয়েছি। তুই ভালো করে পড়াশোনা করে ভালো মানুষ হ মা। আমরা তোর কাছে শুধু এটুকুই চাই। বল মা হিসেবে কি আমি তোর কাছে খুব বেশি চেয়ে ফেলেছি? এটুকু বলতে গিয়ে বারবার গলা ধরে আসছিল মায়ের। তার চোখে এখনো অশ্রু টলমলো করছে। মায়ের দিকে চেয়ে আমি নিজেকে আর সামলাতে পারলাম না, খুব শক্ত করে জড়িয়ে ধরলাম মাকে। পরম যত্নে মা আমায় আগলে নিলেন বুকের মাঝে। এই বুকে মাথা রাখতে পারাটা যে পরম শান্তির, পৃথিবীর আর কোথাও এই শান্তি মিলবে না। মাকে এবার ছেড়ে আমি অশ্রুসিক্ত নয়নে তার দিকে চেয়ে বললাম, তোমায় খুব ভালোবাসি মা, তোমার এই মেয়েটার জন্য একটু দোয়া করো মা। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে কণ্ঠে মা বললেন, তোর জন্য আমি সব সময় দোয়া করি রে মা। তুই জীবনে অনেক অনেক বড় হ, অনেক সুখ হ। আমি না থাকলেও আমার দোয়া তোর সাথে সারা জীবন থাকবে। এতটুকু বলে আমার কপালে চুমু দিলেন মা। আঁচল দিয়ে চোখের জল মুছে নিয়ে মা বললেন, যাই রে, এখনো অনেক কাজ বাকি পড়ে আছে। বলেই মা রান্নাঘরে পথে চলে গেলেন। আমিও মায়ের পিছু পিছু রান্নাঘরে চলে গেলাম। গিয়ে দেখলাম মামুনি গরুর মাংস কষাচ্ছেন। আমায় দেখতে পেয়ে হাসি মুখে বললেন, কি রে, কষানো গরু মাংস খেতে এসেছিস বুঝি? তোর তো আবার খুব পছন্দের। আমি এগিয়ে গেলাম মামুনির কাছে। মামুনি কড়াই থেকে এক টুকরো মাংস তুলে ফু দিয়ে ঠান্ডা করে আমার মুখে পুড়ে দিলেন চিবোতে 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 বললাম, তোমার রান্না মানেই অসাধারণ কিছু মামুনি। আমার কথায় হেসে ফেলেন মামুনি। পাশ থেকে মা অভিমানের সুরে বললেও, মামুনিকে পেয়ে তো এখন নিজের মাকেই ভুলতে বসেছ। মামুনির রান্না সেরা, আর মায়ের রান্না বুঝি ভালো থাকে না? মায়ের কথায় ফিক করে হেসে মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, তোমাদের দুজনের রান্নাই আমার কাছে সেরার সেরা। আমার কথায় মা মামুনি দুজনেই হেসে ফেলেন। দুজনের অমায়িক হাসি দেখে আমি মনে মনে বললাম, সত্যি আমার পরিবারের প্রতিটা সদস্যই ভীষণ অমায়িক। মামুনির উদ্দেশ্যে মা এবার হেসে বললেন, ভাবি, আমার মেয়েটাকে এভাবে আগলে রেখো কেমন? শাশুড়ি হওয়ার পর আবার পুত্রবধূর মতো আচরণ করো না যেন। মামুনি ভ্রু উঁচিয়ে অধরের কোণে হাসি ফুটিয়ে বললেন, তোর মেয়েটার প্রতি আমার সেই ছোট থেকেই দরদ। ওর উপর দজ্জাল শাশুড়ির মতন কি প্রহার করা সাজে? আমি হব বেশ শাশুড়ি মা। আমার কি সৌভাগ্য বলতো? কোন শাশুড়ি তার নিজের বউকে ছোট থেকে কোলে পিঠে বড় করে তোলে? কজনের ভাগ্যে জোটে এসব? দুজনের এহেন কথোপকথনে কান গরম হয়ে এলো আমার। ছোট থাকতে মজা করে শাশুড়ি আমু ডেকেই তো জব্বর ভুল করে ফেলেছিলাম আমি। ইচ্ছে মতো এখন তারা মজা মস্করাও করে আমায় নিয়ে। কি লজ্জা! ইচ্ছে তো করছে ইঁদুরের গর্তে টুপ করে লুকিয়ে পড়তে, কিন্তু আফসোস আমার মতো বিলাইয়ের যে ইঁদুরের ছোট্ট গর্তে জায়গা হবে না। অগত্যা তাই লজ্জায় রঞ্জিত মুখশ্রী ঢেকে কোনো রকমে দৌড়ে বেরিয়ে এলাম রান্নাঘর থেকে। পেছন থেকে ভেসে এলো মা মামুনির হাসির ঝংকার। মুখ ঢেকে দৌড়ে আসতে গিয়ে প্রতিমধ্যে কারো বুকের সাথে ধাক্কা লেগে থমকে গেলাম আমি। মাথা উঁচু করে নিভু নিভু দৃষ্টিতে সামনে তাকাতেই আরো এক দফা লজ্জায় নুয়ে পড়লাম আমি। আমার নুয়ে পড়তে দেখে সে নিঃশব্দে হাসলো। হাসির রেখা প্রশস্ত করে আমার চিবুক উঁচু করে ভ্রু নাচিয়ে বলল, কি ব্যাপার, আমায় দেখে আজকাল লজ্জাও পাচ্ছে মেহু পাখি? কি সাংঘাতিক বিষয়। তার কথার কোনো প্রকার জবাব দিতে পারলাম না আমি। লজ্জায় বাক শক্তিও হারিয়ে ফেলেছি ইতিমধ্যে। সে হয়তো বুঝতে পারলো আমার ব্যাপারটা, তাই কিছুটা ঝুঁকে মিহি স্বরে বলে উঠল, আমায় দেখে আর খুব বেশি দিন আপনাকে এভাবে লজ্জা পেতে হবে না ম্যাম। তার বন্দোবস্ত অতি শীঘ্রই হতে চলেছে যে আপনার এই অদমের প্রতি আপনি নির্দ্বিধায় আস্থা রাখতে পারেন আমার প্রিয় মেহুরানী। আদৃশ ভাইয়ার আচমকা এহেন কথায় যেন আমি লজ্জা পেতেও ভুলে গেলাম। ফলে হা হয়ে তাকিয়ে রইলাম। তারপরে এই সুযোগে সে মিষ্টির প্যাকেট থেকে একটা বড় রসগোল্লা নিয়ে আলতো হেসে বলল, তোমায় মিষ্টি মুখ না করিয়ে কিন্তু আমি ছাড়ছি না মেহু পাখি। কথাটা বলতে বলতেই আমার মুখে পুরো মিষ্টিটা পড়ে দিয়ে পুনরায় সে বলে উঠল, কংগ্রাচুলেশনস মাই ডিয়ার মেহুরানী।
আমার পক্ষ থেকে আপাতত এতটুকুই, তবে তোমার জন্য কিন্তু একটা বড়সড় সারপ্রাইজ অপেক্ষা করছে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। ড্রয়িং রুমে আমরা সবাই মিলে গোল হয়ে বসে গল্প করছিলাম। এমন সময় সবার মধ্য থেকে আদৃশ ভাই আমাদের উদ্দেশ্যে প্রশ্ন করে বসলো। বলো তো এমবিবিএস মানে কি? আমি বলবো ভাই, MBBS মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান। আদেশের প্রশ্নের পরিপ্রেক্ষিতে 32 পাটি দাঁত বের করে ক্যাবলা মার্কা হাসি দিয়ে উক্ত কথাটি বলে উঠল অলভি। সবেমাত্র পানির পটটা হাতে নিয়ে পানি খেতে যাচ্ছিল আদৃশ। এমন সময় পট করে আলভির এহেন উত্তরে হাত থেকে পানির পট পড়ে যায় তার। সেদিকে পাত্তা না দিয়ে সে থমথমে মুখে বলল, মানে আমায় দেখলি কি তোর বেকার বলে মনে হয় আলু? সবেমাত্র এমবিবিএসটা শেষ করলাম, নিশ্চয়ই এখনই কার্ডিওলজিস্ট হিসেবে আমারে কেউ নিবে না। এখনও অনেক প্রসেসিং বাকি, এসব বললে তোদের একটার মাথাতেও ঢুকবে না। তাই আর বেকার বেকার বলে সময় নষ্ট করতে চাই না আমি। এক নাগারে এতটুকু বলে মেঝে থেকে পানির পট উঠিয়ে উঠে দাঁড়ায় আদৃশ। আলভি এগিয়ে এসে বলল, ভাই মজা করছিলাম, আপনার সাথে রেগে গেলেন নাকি? আজকাল আমায় নিয়ে মজাও করছিস দেখি, বাহ শুনে ভালো লাগলো খুব। আলভি কিছু বলার জন্যেই উদ্যত হতেই ওকে থামিয়ে দিয়ে আদৃশ বলল, আচ্ছা শোন সবাই, আমার কিছু বলার আছে। আমরা সবাই উৎসুক হয়ে চেয়ে রইলাম তার পানে। তপ্ত শ্বাস ফেলে সে বলল, এবার অনেক দিনই তো বাড়িতে ছিলাম, এভাবে আর কতদিন? আমাকে তো আমার নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে তাই না? আগামীকাল সকালেই তাই ফিরে যেতে হবে আমায়। তোদের সাথে কাটানো মুহূর্তগুলো মিস করব ভীষণ। এলোমেলোভাবে কথাগুলো বলে থামলো আদৃশ। আদৃশের আচমকা এমন কথার আগা মাথাও বুঝলো না কেউ। আলভি তাই আদৃশের কাঁধে হাত রেখে বলল, ভাই কি হয়েছে আপনার? হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? আদৃশ কিয়ৎক্ষণ নির্বিকার থেকে ফোঁস করে শ্বাস ছাড়ে। আলভিকে খানিকটা দূরে নিয়ে গিয়ে কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, এমবিবিএস শেষ করে তো এক লাফে কার্ডিওলজিস্ট হয়ে যায় না কেউ। এখনও আরও ধাপ বাকি। সে উদ্দেশ্যে আগের জায়গায় ফিরে যাব আমি। যদিও বাড়িতে থেকেও স্টাডিটা কন্টিনিউ করা যেত, কিন্তু এতে দুজনেরই কনসেন্ট্রেট ব্রেক হতে পারে। সেই জন্যই এমন সিদ্ধান্ত। আশা করি বুঝতে পেরেছিস। আলভি মাথা নাড়িয়ে সাই জানায়। আদৃশ দৃঢ় চিত্তে পুনরায় বলে উঠল, তোর কিন্তু অনেক দায়িত্ব আলভি। আমার পরিবর্তে আমাদের বাপ চাচার ব্যবসাটা তুই দেখিস ভাই। কেননা পরিপূর্ণ ডাক্তার হওয়ার পর রোগী দেখবো নাকি এসব ব্যবসা সামলাবো বলতো? বাবাকে বোঝালেও তো মানতে চায় না, তবুও অনেক কষ্টে বোঝাতে সক্ষম হয়েছে তাকে। আর নিশ্চয়ই তুই তোর দায়িত্বের হেরফের করবি না, এই বিশ্বাস আছে তোর প্রতি আমার। আলভি মন দিয়ে শোনে আদৃশের কথাগুলো। হুট করে ভারী গলায় আলভি বলে উঠল, আপনাকে খুব মিস করব ভাই। এমন একটা ভাব করছিস যেন মনে হচ্ছে আমি আর জীবনেও ফিরবো না। কটা দিনেরই তো ব্যাপার। এতটুকু বলে হেসে ফেলে আদৃশ। আলভির কাঁধ চাপড়ে আবারও সে বলে উঠল, যা বললাম তা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করা চাই। আলভি আবারও মাথা নাড়িয়ে সাই জানায়। তা দেখে শুধু মুচকি হাসে আদৃশ, কিন্তু মনে মনে যে তার অন্তর দহন চলে। আদৃশ ভাইয়া আবারও চলে যাবে শুনতেই একটা বিষণ্ণতায় মন ছেয়ে যায় আমার। আমি তাই সেখানে বসে না থেকে নিজের কক্ষে চলে এলাম। মাথাটা ভীষণ ধরেছে, তাই মাথায় তেল দেওয়ার উদ্দেশ্যে বাটিতে তেল ঢেলে ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসে পড়লাম। তোর মাথায় তেল দিয়ে দিব আমি? কক্ষে প্রবেশ করতে করতে উক্ত কথাটা বলে উঠল রিস্তা। ওর দিকে ফিরে মাথা নাড়ালাম শুধু। ও এগিয়ে এলো আমার দিকে। ড্রেসিং টেবিলের উপর থেকে তেলের বাটিটা নিয়ে ওর দিকে এগিয়ে দিলাম। আমার হাত থেকে নিতে গিয়ে হুট করেই হাত ফসকে মেঝেতে পড়ে গেল বাটিটা। তা দেখে আমি কিছুটা চেঁচিয়ে বলে উঠলাম, বোকা নাকি, সামান্য একটা তেলের বাটিটাও ধরতে পারিস না? আমার এমন তিরস্কারে রিস্তা কাচু মাচু হয়ে দাঁড়িয়ে থাকে। মেহবুড়ি আসবো? দরজার দিকে উকি দিতেই আহিরকে দেখতে পেলাম। অধর এর কোণে খানিকটা হাসি ফুটিয়ে মাথা নাড়ালাম শুধু। আমার অনুমতি পেতেই ও চলে এলো। কক্ষে প্রবেশ করতে করতে পুনরায় বলে উঠল, তোর পছন্দের মিষ্টি নিয়ে এলাম, আর তুই এখনো মুখেও তুললি না। আহিরের কথার পেটে কিছু বলার পূর্বেই রিস্তা মৃদু চেঁচিয়ে বলে উঠল, এদিকে এসো না আহির, ফ্লোরে তেল পড়ে পিচ্ছিল হয়ে আছে। এতটুকু ঠিক ছিল, তবে বিপত্তিটা ঘটলো আহিরের দিকে চেয়ে চেয়ে ওকে সতর্ক করতে গিয়ে নিজেই চিৎপটাং হয়ে পড়ে গেল।
রিস্তাকে পড়ে যেতে দেখে আগের বারের মতো আর আহির হাসলো না, আবার চিংড়ি মাছ বলে চেঁচালো না। ওর দিকে এগিয়ে এসে টেনে তুললো ওকে। আমিও সাহায্য করলাম। বিছানায় বসিয়ে দিয়ে বিচলিত হয়ে রিস্তার উদ্দেশ্যে আহির বলল, তুমি ঠিক আছো রিস্তা? কোথাও ব্যথা পেয়েছো কি? না সূচক মাথা নাড়িয়ে পূর্বের ন্যায় মাথা নত করে নেয় ও। আহিরের সামনে আবারও পড়ে গিয়েছে, ভাবতেই লজ্জায় মিয়েই যাচ্ছে ও। আহির কিয়ৎক্ষণ বসে রয় ওর পাশে, টুকটাক ভাব বিনিময় করে চলে যায় ও। যাওয়ার পূর্বে আবারও রিস্তার উদ্দেশ্যে বলে যায়, নিজের খেয়াল রাখো রিস্তা। কোথাও ব্যথা পেয়ে থাকলে মেহরুনকে বলো, কেমন? আজ আমি আসছি তাহলে। আর মেহবুড়ি চলি তবে, আবার দেখা হবে। মেঝেতে পড়ে থাকা তেলটুকু পরিষ্কার করে নিয়ে আহিরকে বিদায় জানিয়ে পুনরায় নিজের কক্ষে চলে এলাম। পায়ে ভালোই ব্যথা পেয়েছে রিস্তা, তাই তেল গরম করে ওর পায়ে মালিশ করে দিলাম খানিক সময়। অরণিও চলে এলো কক্ষে। ওর মন খারাপ ভীষণ। আমি আর তাই ঘাটালাম না ওকে, চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়লাম। কিন্তু আজ আর সহজে ঠাঁই মিলল না আমার নেত্রপল্লবের কোণে। একটা নির্ঘুম রাত্রি যাপনের পর অবশেষে সূর্যি মামার দেখা মিলল। বেলকনিতে এসে বসে ভোরের আলো ফুটতে দেখছিলাম এতক্ষণ যাবৎ। কয়েলও ফুরিয়ে এলো এতক্ষণে। কয়েল না জ্বালালে হয়তো মশায় খেয়েই ফেলতো আমায়। দরজা খুলে বেরিয়ে এলাম আমি। ড্রয়িং রুমে আসতেই দেখলাম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে আদৃশ ভাইয়া, সাথে আলবি ভাইয়া, বাবা, মা, চাচু আর মামনি। মামনির চোখে অশ্রু টলমল করছে। হয়তো আবারও ছেলেকে ছেড়ে থাকতে হবে এই কথা ভেবেই তার এই দশা। আমায় দেখে মা অবাক হয়ে বলে উঠলেন, এই সাত সকালে উঠে পড়েছিস, কানের ধারে ড্রাম বাজালেও তো ঘুম ভাঙে না তোর। আজ সূর্য কোন দিকে উঠলো? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। এতটুকু বলে চোখ ডলে আবারও আমার দিকে ফিরে তাকালেন মা। সকাল সকাল মায়ের এমন কাণ্ড কারখানায় উপস্থিত সবাই ফিক করে হেসে ফেলে। বাদ যায়নি আদৃশ ভাইয়াও। হাসতে হাসতে এগিয়ে এসে সে আমার উদ্দেশ্যে বলে উঠল, মিহু পাখি, চলে যাচ্ছি আমি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। তুই কিন্তু ভালোভাবে পড়াশোনা করবি, একদম ফাঁকিবাজি করবি না। এসএসসিতে গোল্ডেন পেয়েছিস বলে ইন্টারে গা ভাসিয়ে দিস না যেন। ইন্টারে কিন্তু হিউজ পড়া, সময় কম। এসএসসির মতো এত সময় পাবি না, মাত্র 18 মাস সময়। আর যেহেতু সায়েন্স নিয়ে পড়বি তাই বি কেয়ারফুল। আর হ্যাঁ, মুখস্থ নয়, মন দিয়ে বুঝে বুঝে পড়বি, কেমন? আসি তাহলে। আদৃশ ভাইয়ার দিকে চেয়ে রইলাম খানিকক্ষণ, তারপর ভারী গলায় বললাম, কথা দিলাম ভালোভাবেই পড়াশোনা করবো, তবে একটা কথা, আমায় না সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, এটাই কি তবে আমার সারপ্রাইজ? আমার কথায় মলিন হেসে বলল সে, তবে তুই যা ভাবছিস তাই। তার কথায় শুধু হাসলাম আমি। কণ্ঠে কিছুটা বিষাদ ঝেলে বললাম, আপনার সারপ্রাইজে আমি সত্যিই সারপ্রাইজড। এমন সারপ্রাইজ আমি সারা জীবন মনে রাখবো ভাইয়া। আমার কথার পিঠে আর কোনো কথা বাড়ায় না সে, শুধু এক চিলতে হাসি উপহার দিয়ে নিজের গন্তব্যের পথে পা বাড়ায় সে। পেছনে আর ফিরেও তাকায় না সে। আদৃশ ভাইয়া চলে যেতেই মামনি কেঁদে ওঠেন। সামলে নিলাম মামনিকে, নিজেকেও ধাতস্থ করে নিলাম। মনে মনে পণ করলাম পড়াশোনাটা ভালোভাবেই করব আমি। পরিশ্রমীরা কখনো হেরে যায় না। আমি হব সেই পরিশ্রমী ব্যক্তি। নিজের লক্ষ্যকে স্থির রেখে সেই পথেই পদার্পণ করব আমি। যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি পারবো, পারতেই হবে আমায়। সম্পর্কে গুরুত্ব বুঝতে মাঝে মাঝে দূরত্বেরও প্রয়োজন পড়ে। আমাদের দূরত্বের সত্যিই প্রয়োজন ছিল, নইলে কেউই হয়তো আশানুরূপ ফলাফল পেতাম না। আবারও দেখা হবে, ভাগ্য সহায় থাকলে ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।